জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলছে 11ই অক্টোবর। তালা ভেঙে ঢাবির হলে প্রবেশ তদন্তে কমিটি। আট মাসে 10,000 মাদক মামলা, আসামি 14,000। গডফাদারের নামে অর্থ পাচার মামলার চিন্তা। প্রজনন মৌসুমে মধ্যরাত থেকে শুরু ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। বন্ধ থাকবে মাছ ধরা, বিক্রি। সম্ভাব্যতা না দেখে কেনা 20 ডেমো ট্রেনের 17টিতেই বিকল, মেরামত করে কম দূরত্বে চালানোর পরামর্শ। মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকছেন কিনা জানা যাবে আজ। সকালে শুরু ভোট গণনা, বিকেলে ফল। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরুর পাশাপাশি হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে 11ই অক্টোবর, আর সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে 21শে অক্টোবর থেকে। শনিবার সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদ আখতার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। বলেন, হল খুললেও স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়া হবে। অনলাইন ও সশরীরে দুই মাধ্যমেই ক্লাস হবে। গত বছরের 18ই মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। গত বছরের 12 জুলাই থেকে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হয়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তালা ভেঙে প্রবেশের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী 7 কার্যদিবসের মধ্যে সুপারিশ সহ তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুমতি ছাড়া হলে প্রবেশ ও অবস্থানকারীদের কর্মকাণ্ডের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে। আগামী 5 অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত হলেও তার আগেই গত শুক্রবার দুপুরে আবাসিক হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাদক, বিপুল পরিমাণে জব্দ হচ্ছে হেরোইন, ইয়াবা সহ এলএসডি, আইস। এবছরের 8 মাসে মামলা হয়েছে 10,000, গ্রেপ্তার 14,000 আসামি। তারপরও তৎপর কারবারিরা। এ অবস্থায় গডফাদারদের নামে মানি লন্ডারিং আইনেও মামলার কথা ভাবছে ডিএমপি। মাদক নির্মূলে জিরো টলারেন্স অবস্থানে সরকার, এর লাগাম টেনে ধরতে মরিয়া আইন শৃঙ্খলা বাহিনীও। তারপরও তৎপর মাদক ব্যবসায়ীরা। করোনার মধ্যেও জব্দ হয়েছে এলএসডি, আইস, ক্যানাবিস ব্রাউনির মতো মাদক। এ অবস্থায় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 10,000-এর বেশি অভিযান চালিয়েছে ডিএমপি। আইস, এলএসডি ছাড়াও জব্দ হয়েছে প্রায় 32 লাখ ইয়াবা, 6,000 কেজি গাঁজা, 61 কেজি হেরোইন, 40,000 ফেন্সিডিল। মামলা হয়েছে প্রায় 10,000, গ্রেপ্তার 14,000-এর কাছাকাছি। দিনে গড়ে 60 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এই নতুন মাদকগুলো আমাদের দেশে ঢুকছে, এটা অত্যন্ত ভয়াবহ মাদক। এই মাদকগুলো প্রতিহত করার জন্য আমাদের ঢাকা মহানগরের 8টা ক্রাইম ডিভিশন এবং ঢাকা মহানগরের পুলিশের যে ডিবি আছে, ডিবির অনেকগুলো টিম আছে, 8টা-9টা টিম আছে। এই টিমগুলো কিন্তু কাজ করছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মাদক সহজলভ্য রেখে এর নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সঙ্গে শুধু ছোটখাটো ব্যবসায়ী নয়, আইনের আওতায় আনতে হবে গডফাদারদেরও। যতই মামলা দেন, যতই কেরিয়ারকে আপনি গ্রেপ্তার করেন না কেন, যত পরিমাণ মাদক আপনি উদ্ধার করেন না কেন, মাদক আসলে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর সেবনকারীর সংখ্যা যেরকম মাদকের সহজলভ্যতা বেড়ে গেলে এর সেবনকারীর সংখ্যাটাও বেড়ে যাবে। পুলিশ বলছে, গডফাদারদের লাগাম টেনে ধরতে মাদক আইনের পাশাপাশি মানি লন্ডারিং আইনেও হচ্ছে মামলা। মাদক মামলার পাশাপাশি আমাদের মানি লন্ডারিং আইনেও মামলা করার প্রয়োজন। মানি লন্ডারিং আইনে মামলা হলে তাদের যে অবৈধ উৎসগুলো আছে, সম্পদ ভোগ করতেছে, পিছনের যে গডফাদার, তখন তাদের কাছে পৌঁছানোর সুযোগ থাকে। গবেষণা বলছে, উদ্ধার হওয়া মাদক বিক্রি হওয়ার মাত্র 10%। দেশে 2010 সালে মাদক সেবীর সংখ্যা ছিল 46 লাখ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 75 লাখে।
মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিং আইডি পরিচালক সাইফুল ইসলামের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রাহকের 212 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করে সিআইডি। সংস্থাটি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের সব ব্যাংক হিসাব জব্দ করতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে সিআইডি। সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে রিং আইডির আত্মপ্রকাশ 2015 সালে। এক অ্যাপ এক দেশ এই স্লোগানে যাত্রা শুরু করলেও প্ল্যাটফর্মটির বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা করেছেন গ্রাহকরা। রাজধানীর ভাটারা থানায় এক ভুক্তভোগীর মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে গুলশান থেকে গ্রেপ্তার করে সিআইডি। কমিউনিটি জবসের মাধ্যমে গ্রাহকের 212 কোটি 45 লাখ টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। এই বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করার মতো তাদের কাছে কোনো লিগাল ইনস্ট্রুমেন্ট আছে কিনা, তাদের এই ধরনের কোনো কিছু লিগাল ইনস্ট্রুমেন্ট নাই, তাদের কোনো এই ধরনের কোনো ব্যাকআপও নাই। শুধুমাত্র যে এই রিং আইডি বিডি এবং রিং আইডি ডিস্ট্রিবিউশন নামে রেজিস্ট্রেশনের একটা জয়েন্ট স্টক এক্সচেঞ্জের যেটা এটা করা হয়েছিল। প্রতিষ্ঠানটি যেন বিদেশে টাকা পাচার করতে না পারে সেজন্য তাদের সব ব্যাংক হিসাব জব্দ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে সিআইডি। যে পরিমাণ ভোক্তাদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করেছে, এই টাকাগুলার ডেস্টিনেশন কোথায়, এখান থেকে অন্য জায়গায় সরিয়েছে কিনা, এটার সব কিছু দেখানোর জন্য আবার আমাদের আরেকটা ইনকোয়ারি টিম কাজ করছে, যাতে মানি লন্ডারিংয়ের যদি আমরা কোনো এলিমেন্টস পাই, ইনগ্রিডিয়েন্টস থাকে, তাহলে মানি লন্ডারিংয়ের আইনের আওতায় হয়তো তারা আসবে। প্রলোভনের ফাঁদে না পড়ে অনলাইন ভিত্তিক প্রতারণার বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনে নিষেধাজ্ঞা। 25 অক্টোবর পর্যন্ত চলবে 22 দিনের এই নিষেধাজ্ঞা। এ বিষয়ে গত 27 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ইলিশের প্রধান এই প্রজনন মৌসুমে জেলেরা ইলিশ শিকার সহ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হবে। এ সময় জেলেদের যাতে দুর্দশায় পড়তে না হয় সেজন্য 15 অক্টোবরের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে এবার পটুয়াখালী ও বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব পটুয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা নিয়োজিত রয়েছেন তাদের তৎপরতা কেমন, এবং যারা ভিজিএফ এর চাল বিতরণ করার কথা বলা হয়েছে জেলেদেরকে, এই বিষয়ে তারা কতটুকু উদ্যোগ নিয়েছে? হ্যাঁ, আপনি জানেন যে আজকে মধ্যরাত থেকে ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সাথে পরিবহন, বিপণন এবং বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, বিশেষ করে মৎস্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা প্রতি বছরের মতোই তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। এর মধ্যে কোস্টগার্ড, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিভিন্ন নদীতে তারা অভিযান পরিচালনার পরিকল্পনা তাদের রয়েছে। এছাড়া আলিপুর মৎস্য বন্দরে ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে বিভিন্ন মাছ ধরার ট্রলার আলিপুর বন্দরে এসে ভিড় করতে শুরু করেছে। আজ মধ্যরাতের আগেই সমস্ত ট্রলারগুলি এই বন্দরে ভিড় করবে, এমনটাই আশা করছে মৎস্যজীবী নেতারা। এদিকে প্রতি বছর যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে জেলেদের জন্য যে চালটা বরাদ্দ দেওয়া হয় বা যে সহযোগিতা দেওয়া হয় তখনই যথাসময়ে দেওয়া হয় না। এই চালটা বিতরণে প্রশাসনিক জটিলতার কারণে দেখা যায় যে নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ার পরেও তারা অনেক সময় এই চালটা পায় না। এ নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভ রয়েছে এবং এ বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করলেও তারা আসলে বিভিন্ন জটিলতা বা প্রশাসনিক সমস্যা এসব বলেই তারা মূলত দায় সারা বিষয়ে জবাব দিয়ে আসছেন। তবে জেলেদের দাবি যে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের যেন এই সহযোগিতা বা এই তাদের দেয়া যে চালটা সেটা যেন যথাসময়ে পায়, তাহলে তাদের জন্য সেটা একটা বড় ধরনের উপকার হবে। এবং ইতিমধ্যেই কোস্টগার্ড মৎস্যপুর, আলিপুর, মহিপুর মৎস্য বন্দরের আশপাশ এলাকায় তারা অবস্থান নিয়েছে এবং তারা
ইলিশ আহরণ বিপণনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তাদের পরিকল্পনা সূচি। এই ছিল পটুয়াখালী থেকে। মুখলেসুর আমাদের সাথেই থাকবেন। এবারে বরগুনার পরিস্থিতি জানবো, জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, সঠিক সময় জেলেদের চাল দেওয়ার জন্য তালিকা এখনো চূড়ান্ত করা হয়েছে কি? এ বিষয়ে জেলেরা কি বলছেন? হ্যাঁ, আসলে আপনি যেমনটা জানেন, আসলে বরগুনায় 37,000 জেলের জন্য আসলে চাল বরাদ্দ এসেছে এবছর, কিন্তু আসলে প্রকৃতপক্ষে বরগুনায় লক্ষাধিক জেলে রয়েছে। সেক্ষেত্রে 37,000 চাল 37,000 যে পরিবার যে চালটা পাবে সেটা আসলে মূল যে জেলেদের থেকেও পরিমাণটাই আসলে অনেক কম, যেটা আসলে সকল জেলেরা এই চালটা পাবে না। যে কিছু কিছু জেলে আসলে পাবে যারা তালিকায় আছেন, এবং যারা তালিকায় নাই তারা এই চালটার বাইরে থাকছেন। তো সেক্ষেত্রে এই বছর এই মৌসুমে আসলে এবছর ইলিশ অপ্রতুল ছিল, যে কারণে ওনাদের এমনিতেই ধার দেনা করে চলতে হয়েছে। সেক্ষেত্রে আবার এই 22 দিন যে অবরোধ, এই অবরোধকালীন সময় ওনাদের আসলে আবারও ধার দেনা করে চলতে হবে, কারণ জেলেদের জীবন মান আসলে তেমন পরিবর্তন বা লক্ষণীয় নাই। আর সেক্ষেত্রে জেলেদের এখানকার যে বারবার ওনাদের যে দাবিটা, ওনাদের বিকল্প কর্মসংস্থানের একটা বিষয় ওনারা বারবার দাবি করে যে আমাদের ওনারা দীর্ঘদিন এই পেশায় আছেন কিন্তু ওনাদের জীবন মানের পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে বিকল্প একটা কর্মসংস্থানের পেশা যে রাষ্ট্র ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে ওনাদের সহযোগিতা হবে। আর এখানকার যে মৎস্য অধিদপ্তর থেকে সকল প্রকার প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে। তারা বিভিন্ন বাজারে বাইকিং করেছে এবং তারা জেলেদের সাথে মত বিনিময় সবাই করেছে, এবং এই মাছ রক্ষায় যে সুবিধাটা, সেই সুবিধা সম্পর্কে তাদেরকে বলেছেন যাতে তারা নিজ উদ্যোগে আসলে এই যে অবরোধকালীন সময় তারা মাছ ধরা থেকে বিরত থাকে। তো সেক্ষেত্রে বরগুনার প্রেক্ষাপটে আমরা বারবার দেখেছি যে বরগুনার যে গভীর সমুদ্রে যারা আসলে মাছ আহরণ করে, ওনারা বরাবরই আসলে ওনারা এইসব অবরোধগুলো আসলে মেনে নেয়, কিন্তু স্থানীয় যে নদীর তীরবর্তী যেসব জেলেরা আছেন, যারা ছোট জেলে, আসলে ওনারা সুযোগ পেলে আসলে এইসব নদীতে ওনারা সুযোগ পেলে জাল পাতে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এবছর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে এই মাছ সংরক্ষণের যে বিষয়টা থাকে, উদ্যোগটা দিয়েছে সরকার, সেই উদ্যোগটা সফলভাবে বাস্তবায়ন করবে, যেমনটা এখানকার মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। ইলিশ আহরণের নিষেধাজ্ঞার বিষয়ে পটুয়াখালী ও বরগুনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন না হলে বিএনপি মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু মীমাংসিত বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। উচ্চ আদালতের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে বলেও জানান তিনি। 2001 সালের 1 অক্টোবর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের 20 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার সকালে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেখানে দলের মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় আসার পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে এবং একটি নির্বাচন কমিশন যেটা নিরপেক্ষভাবে পরিচালনা করবে নির্বাচন, সেটা না থাকে। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এখন আর নির্বাচনের পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবনে তিনি এই মন্তব্য করেন। আসলে বিএনপি ভালো করেই জানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এখন আদালতের মীমাংসিত বিষয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উচ্চ আদালত। এ পদ্ধতি ছিল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। দীর্ঘমেয়াদে তত্ত্বাবধায়ক সরকার চলতে পারে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময়মতো সংবিধান অনুযায়ী তাই হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেমো ট্রেন কেনার আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি, পাশাপাশি কেনার প্রক্রিয়ায় ছিল ভুল। তাই 20টি ডেমোর 17টি এখন বিকল। এর পেছনে আর বাড়তি টাকা খরচ করতে রাজি নয় রেলপথ মন্ত্রণালয়। এদিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি সংযোজন করে বিকল ট্রেনগুলো কম দূরত্বে চালানোর পরামর্শ সাবেক মহাপরিচালকের। রেলের সেবার মান বাড়াতে 2013 সালে চীন থেকে 20 সেট ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমো ট্রেন কেনে সরকার। ব্যয় ধরা হয় 654 কোটি টাকা। তবে কেনার 9 বছরের মাথায় এখন সচল মাত্র 3টি।
বাকি 17 সেট ডেমো ট্রেন দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে কমলাপুর সহ বিভিন্ন ওয়ার্কশপে। যদিও এ প্রকল্পের শুরুতে প্রতিটি ট্রেনের মেয়াদ ধরা হয়েছিল 30 বছর। ট্রেনগুলো 20 কিলোমিটারের মধ্যে চলাচল করার কথা থাকলেও গড়ে চলেছে 90 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন ডেমোর জন্য স্পেশাল ডকইয়ার্ড ও স্টেবল লাইনের দরকার ছিল। পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য কর্মীদের যে প্রশিক্ষণ দরকার ছিল তাও ছিল না। যদি স্পেয়ারস এনে দেওয়া হয় এবং তাদের সুযোগ দেওয়া হয় তাহলে এগুলোকে তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে এবং রক্ষণাবেক্ষণ করে ঠিক আবারও সেই প্রশ্ন আসছে যে অল্প দূরত্বে অল্প সময়ে এবং নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। এদিকে চীনে তৈরি ডেমো ট্রেনগুলো কেনার প্রক্রিয়া ঠিক ছিল না বলছেন রেলমন্ত্রী। তাই আপাতত সব ট্রেনের পেছনে বাড়তি খরচে আগ্রহী নয় মন্ত্রণালয়। আমরা যদি আর ডেমো ধরনের ট্রেন না কিনি, এটা যদি প্রধানমন্ত্রীর উনি একদিক থেকে এটা ফেরত দিয়েছেন, তাহলে আমরা কারখানা করে এই টাকাটা নষ্ট করার কোনো অর্থ হয় না। আশা করছি যে একটা খারাপ ট্রেন এই যে পার্টসের জন্য চলছে না মেজর, সেইটা সংযোজন করে আমাদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এটা চালানোর একটা উদ্যোগ গ্রহণ করা যায়। এখন যে 3 সেট ডেমো ট্রেন চলছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও জয়দেবপুর রুটে, সেগুলোতেও আছে যান্ত্রিক ত্রুটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজ্ঞাপন সহ বিদেশি টিভি চ্যানেল বন্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। এ নিয়ে কেবল অপারেটরদের আন্দোলনের হুমকি অযৌক্তিক বলেও মত তাদের। এদিকে তথ্যমন্ত্রী জানিয়েছেন দেশে কোনো বিদেশি চ্যানেল চালাতে হলে বিজ্ঞাপন বিষয়ক নীতিমালা মানতেই হবে। বিজ্ঞাপন সহ অনুষ্ঠান প্রচার না করার সরকারি নির্দেশনা না মানায় দেশে শুক্রবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার। ভারতীয় চ্যানেল সহ প্রায় সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে। তথ্য মন্ত্রণালয় বলছে বিজ্ঞাপন মুক্ত বা ক্লিন ফিড না চলায় দেশের অর্থনীতি, সংস্কৃতি ও মিডিয়া ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাটকো। সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মোজাম্মেল বাবু জানান, এ নিয়ে দেশের টেলিভিশন বা সরকারকে ব্ল্যাকমেইলের সুযোগ নেই। বিজ্ঞাপন সহ বিদেশি টিভি চ্যানেল চলায় দেশে টিভি চ্যানেলের ক্ষতি 1000 কোটি, আর 300 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, আইনি পদক্ষেপ নিয়েছে। অ্যাটকোর পক্ষ থেকে আমরা সরকারের এই পদক্ষেপে সাধুবাদ জানাই। সরকার যদি তার বিদ্যমান আইন বলবৎ করতে যায়, তাকে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত। এদিকে তথ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, দেশে কোনো বিদেশি চ্যানেল চলতে হলে বিজ্ঞাপন বিষয়ক নির্দেশনা মেনেই চলতে হবে, এর কোনো বিকল্প নেই। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর, তারাই যেহেতু তারা বিজ্ঞাপন মুক্তভাবে তাদেরকে ফিড দিচ্ছে না, সেজন্য তারা সম্প্রচার বন্ধ করেছে। বিনোদন নির্ভর ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। আর এতে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো আগের চেয়ে বেশি লাভবান হবে বলেও আশা তার। উমন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে বিজ্ঞাপন সহ বিদেশি টিভি চ্যানেল বন্ধের জটিলতা নিরসন সহ 3 দফা দাবি না মানলে 4 অক্টোবর থেকে আন্দোলনের ঘোষণা দেয় কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শনিবার এক সংবাদ সম্মেলনে কেবল অপারেটরস সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোশাররফ আলী 3 দফা দাবি উত্থাপন করেন। এ সময় তিনি হয়রানি বন্ধ সহ কেবল টেলিভিশন, ওটিটি, আইপিটিভি এবং ডিটিএইচ একই নীতিমালার আওতায় আনার দাবিও জানান। এদিকে বনানীতে পৃথক সংবাদ সম্মেলন করেন কোয়াব ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান। ক্লিন ফিড ইস্যুতে কেবল অপারেটরদের প্রশাসনিক যে হয়রানি করা হচ্ছে, সেটা বন্ধের আহ্বান জানাচ্ছি। কেবল টেলিভিশন, ওটিটি, আইপিটিভি এবং ডিটিএইচ একই নীতিমালার আওতায় আনতে হবে। বুঝতে পারবো আগামী 10 দিন পরে এটার অবস্থাটা কি দাঁড়াবে। এখন মূল ভয়ে যে জায়গাটা কাজ করছে, যে 25 বছরে তিলে তিলে গড়ে ওঠা একটা শিল্প, যেখানে আমাদের 4 লক্ষ মানুষের রুটির সংস্থান হয়, সেটা আমরা কতদিন টিকিয়ে রাখতে পারবো।
চট্টগ্রামের আগ্রাবাদে যে জায়গায় নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছিল সেখানে দেয়াল তুলে ফুটপাত বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়কের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। তবে কারা এই দেয়াল তুলেছে সে বিষয়ে পরিষ্কার উত্তর নেই সিটি কর্পোরেশনের কাছে। গেল সোমবার রাতে আগ্রাবাদে উন্মুক্ত এই নালার পাশ দিয়ে হাঁটতে গিয়ে নিচে পড়ে মারা যান বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়া। এরপর ক্ষোভের মুখে পড়ে নগর কর্তৃপক্ষ। এবার খোলা নালার ওপর জনসাধারণের চলাচলের জায়গায় স্ল্যাব না বসিয়ে উল্টো দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে পুরো ফুটপাত। এর ফলে বাধ্য হয়ে মূল রাস্তায় নামতে হচ্ছে পথচারীদের। এতে নালায় পড়ার ঝুঁকি থেকে মুক্তি মিললেও সড়ক দুর্ঘটনার আশঙ্কা তাদের। তো ফুটপাত বন্ধ হয়ে গেল, ফুটপাত বন্ধ হয়ে গেলে এখন মানুষ কিভাবে হাঁটবে জায়গা দিয়ে? আরো সমস্যা আরো বাড়লো না? ওরা যে কাজটা দিয়ে আরো ভালোভাবে ওরা দেওয়াল না দিয়ে যদি এরকম ভাবে করে দিত তাহলে এই জিনিসটা আর হতো না আমাদের মনে হয়। ফুটপাতে স্ল্যাব না বসিয়ে দেয়াল তুলে পথ বন্ধ করে দেওয়া চরম অবিবেচনার কাজ বলছে নগরবাসী। এতে শুধু অর্থের অপচয় দেখছেন তারা। তাহলে এটার নাম হচ্ছে মাথা ব্যথা উঠলে মাথা কেটে ফেলো। এটা তো কোনো সমাধান নয়, এবং এটা কোনো দায়িত্ব জ্ঞান সম্পন্ন কোনো প্রতিষ্ঠান এরকম কাজ করতে পারেন না। এটা সম্পূর্ণ দায়িত্বহীনভাবে এখানে দেয়াল দিয়েছে। এখানে নালার উপর স্ল্যাব দিবে, তার পাশে দেয়াল দিবে, এটাই তো স্বাভাবিক। ওনারা নালাটা কয়েকদিন পর দেখা যাবে নালাটাই বন্ধ করে দিয়েছেন। এদিকে প্রশস্ত এই নালার উপর সাধারণ স্ল্যাব বসানো সম্ভব নয় বলছে সিটি কর্পোরেশন। তবে ফুটপাত বন্ধ করে কারা দেয়াল তুলেছে তাও জানে না বলে দাবি তাদের। ওইখানে ওয়াল থেকে ওয়াল 10 থেকে 12 ফিট, ওইখানে কিন্তু স্ল্যাব করলে হবে না, এখানে একটু ডিজাইন করে চিন্তা ভাবনা করে করতে হবে। এই জন্য আপাতত হয়তো সেটা করে দিয়েছেন আর কি। স্থানীয়রা বলছেন 2 দিন ধরে রাতেই তোলা হয়েছে এই দেয়াল। তারপরও এই কাজে জড়িতদের কেন চিহ্নিত করা যায়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের বাজারে দেশে তৈরি পোশাক রপ্তানির জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। শনিবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ফারুক হাসান জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত 2024 থেকে 2034 জিএসপি রেগুলেশনে জিএসপি প্লাসের অন্যতম শর্ত ইম্পোর্ট থ্রেশহোল্ড বাদ দিয়েছে। ফলে জিএসপি প্লাস সুবিধা পেতে আর কোনো বড় বাধা নেই। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরেও শুল্কমুক্ত সুবিধা পাওয়ার আশা করছে বিজিএমইএ। এছাড়াও শ্রমিক কর্মচারীর বেতন ভাতা পরিশোধের জন্য দেয়া ঋণ পরিশোধের কিস্তির সংখ্যা 18টির পরিবর্তে 36টি করার দাবি জানিয়েছে সংগঠনটি। আমানতের সুদ হবে মূল্যস্ফীতির চেয়ে বেশি দেওয়ার কথা বলা হলেও বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা মানছে না কিছু বেসরকারি ব্যাংক। এসব ব্যাংক এখনও 2 থেকে 5% হারে সুদ দিচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। আমানতকারীদের স্বার্থে নির্দেশনা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। গেল 8 আগস্ট মেয়াদি আমানতের সর্বনিম্ন সুদ হার বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায় 3 মাস ও এর বেশি মেয়াদি আমানতের সুদ হার মূল্যস্ফীতি হারের চেয়ে কম হবে না। গত জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল 5.36%। এদিকে অনেক বেসরকারি ব্যাংক এখনও মেয়াদি আমানতে নির্ধারিত সুদ হারের কম সুদ দিচ্ছে গ্রাহকদের। 5% বলা হচ্ছে, আপনার ওই এগ্রিমেন্টে 5% ছিল। 3 মাস পর অটো রিনিউয়াল হয়, আর এখন ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাংকগুলো মোরলেস 2%। 5 বছর মেয়াদি, এটা 4% প্রফিট আসে আর কি। ব্যাংক কর্মকর্তারা জানান, বেঁধে দেয়া সুদ হার বাস্তবায়নের প্রভাব পড়বে মুনাফায়। তবে দ্রুতই সব ব্যাংক এই নির্দেশনা বাস্তবায়ন করবে বলেও জানান তারা। আর এই সিদ্ধান্ত কার্যকরে বাংলাদেশ ব্যাংকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মোস্ট অফ দ্য ব্যাংক কিন্তু 1 সেপ্টেম্বর থেকে এফেক্ট করেছে। এখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমের সীমাবদ্ধতা থাকতে পারে, কোনো কোনো ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম হতে হবে, করতে দিতে একটু ডিলে হতে পারে। যেহেতু একটা তাদের একটা নির্দেশ, এটা কিন্তু পরিপালনের বাংলাদেশে শক্ত ভূমিকা নিতে হবে। ব্যাংকের উপর এটা কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, ব্যাংকে তো এখন এক্সেস লিকুইডিটি। এদিকে বাংলাদেশ ব্যাংক জানায়, সব ব্যাংক নির্দেশনা মানছে কিনা সে ব্যাপারে তদারকি চলছে। অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। আমাদের লকডাউনের কারণে আমরা অনসাইট ইনস্পেকশন করতে পারিনি, এখন আমরা অনসাইট ইনস্পেকশন করছি। এই অনসাইট ইনস্পেকশনে যদি এটা উঠে আসে যে না আমাদের এই সার্কুলার করার পরেও তারা পরিপালন করছে না, তাহলে আমরা অবশ্যই সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। সুদ হার কমে গেলে ভবিষ্যতে ব্যাংকের আমানত সংগ্রহের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এতে ব্যাংকের দায় সম্পদ ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা তৈরির আশঙ্কায় আমানতের সুদ হার বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।
আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনবল সংকটে ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুর ও শেরপুরের বিভিন্ন সরকারি হাসপাতালের সেবা কার্যক্রম। সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের। এদিকে উপজেলা সদর থেকে দূরে হাসপাতাল নির্মাণ করায় দুর্ভোগে ঝালকাঠির কাঁঠালিয়ার বাসিন্দারা। 1979 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার লক্ষ্মীপুর সদর হাসপাতালকে 2003 সালে 100 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু বাড়ানো হয়নি চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল। হাসপাতালের 175টি পদের মধ্যে 85টি পদই খালি। এছাড়া জনবল সংকট রয়েছে সিভিল সার্জন কার্যালয়, 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 21টি উপস্বাস্থ্য কেন্দ্রেও। দীর্ঘদিন ধরে এসব হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে 1222টি পদের মধ্যে 280টি শূন্য। এ কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 10 জন কনসালটেন্টের ভিতর একজন কনসালটেন্ট, তারপরে আপনার চতুর্থ শ্রেণীর কর্মচারী তো নেই বললেই চলে। সুইপার নেই, সুইপার আমরা নিজেদের স্থানীয় অর্থায়ও নেই, আমরা 2 জন সুইপার রাখছি। সিভিল সার্জন জানিয়েছেন সীমিত জনবলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যাদেরকে আমরা বিভিন্ন সময়ে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দিয়েছিলাম, গত জুন থেকে সেই নিয়োগটাও আমরা কন্টিনিউ করতে পারি নাই। শেরপুরের 5টি হাসপাতালের জন্য 134টি পদের বিপরীতে চিকিৎসক আছেন 73 জন, আর নার্সের 89টি পদের মধ্যে শূন্য। জেলা সদরে আরও একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি স্থানীয়দের। উত্তর পশ্চিম অংশে যে লোকজন আছে, এরা এখানকার এই যে স্বাস্থ্যকেন্দ্রের সুফল মানে ভোগ করতে পারে না। স্বাস্থ্য কমপ্লেক্সটি কাঠালিয়া সদরে হয়, তাহলে অর্ধেক পথ কমে যাবে। ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানিয়েছেন কাঠালিয়ায় আরও একটি 30 শয্যার স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লালমনিরহাটে নিম্নাঞ্চল থেকে এখনো বন্যার পানি না নামায় রূপা আমন সহ ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো পানিতে ডুবে আছে প্রায় 1000 হেক্টর জমির ফসল। পোকামাকড়ের আক্রমণে দিশেহারা কৃষক। বন্যার পানি বেশিরভাগ জায়গা থেকে নেমে গেলেও এখনও লালমনিরহাটের নিম্নাঞ্চল থেকে পানি সরেনি। জলাবদ্ধতায় লালমনিরহাট সদর, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার 15টি ইউনিয়নের প্রায় 1000 হেক্টর জমিতে রূপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। 4 দিন জমির আবাদ করছি, সব পানিয়ে খেয়ে ফেলাইছে, ডুবি তল হয়ে আছে। এই পানি সন্ধ্যায় আর পানি বেড়াইতে পারে না, পানি জ্বালা আমাদের নষ্ট করে দেয়। জলাবদ্ধতায় কিছু ধান পচে নষ্ট হয়েছে, বাকিটা নষ্ট হচ্ছে পোকার আক্রমণে। বারে বারে আমরা গাঁততেছি, বারে বারে আবার এই বন্যা এসে ডুবি ডুবি চলে যাচ্ছে, ধান হচ্ছে না। এমনকি যে আমরা 7-8 দিন জমি গাড়িয়ে এক ফোঁটা ধান পাইতেছি না। আমরা কিন্তু এগুলো করিমিলি খাই। আমার 2 জমিতে মনে করো নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। এমন পরিস্থিতিতে ওই সব এলাকায় ইউরিয়ার পরিবর্তে পটাশ সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। পটাশ সারটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, পোকামাকড় থেকে রক্ষা করে। পটাশ সার ব্যবহার করবে এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটি করবে সেটা হলো কিছু জিঙ্ক সালফেট সার মনো, সেটাও যেন তার সঙ্গে স্প্রে করে দেয়। সেগুলো দিলে গাছের শক্তিশালী আবার ফিরে আসবে, শক্তিশালী হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে। লালমনিরহাটে চলতি মৌসুমে প্রায় 86,000 হেক্টর জমিতে রূপা আমন ধান আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে, তবে বেশ কিছু এলাকায় দেখা দেয় পোকার আক্রমণ। কৃষি বিভাগ বলছে পোকা দমনে দ্রুত পদক্ষেপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। আর দুর্যোগ কাটাতে পেরে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। বগুড়া জেলার নন্দীগ্রাম, শেরপুর, কাহালু, রূপচাঁচিয়া, আদমদিঘি উপজেলায় ধানের আবাদ বেশি হয়। কৃষি বিভাগ বলছে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2000 হেক্টর বেশি জমিতে হচ্ছে আমন ধান। তবে নন্দীগ্রাম উপজেলার 19,380 হেক্টর জমির প্রায় পুরোটাতেই মাজরা পোকার আক্রমণ দেখা দেয়। কিছু কিছু জমিতে আক্রমণ করে কারেন্ট পোকাও। আমনের এবার লক্ষ্যমাত্রা ছিল 1,80,840 হেক্টর, অর্জিত হয়েছে 1,82,555 হেক্টর। এখন পর্যন্ত ধানের বাড়তি ভালো এবং ফলন ভালো হবে আশা করতেছে। কৃষি বিভাগ জানিয়েছে সময় মতো কৃষকদের সতর্ক করা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। কৃষকরা আগের চেয়ে বেশি সচেতন হওয়ায় এড়ানো গেছে দুর্যোগ।
এবছর প্রতি বিঘায় 18 থেকে 20 মণ ধান পাওয়ার আশা কৃষকদের। 15 দিন পর পর ওষুধ দেওয়ার পর মনে করেন যে বর্তমান মনে করেন যে এখন নিয়ন্ত্রণের ভিতরে আসছে। ভূস্খলন হলে ধানটা পড়ে যায়, পড়ে গেলে আমাকে শত তৈরি করে এসে গেল শেষের দিকে এসে আমরা এই ফলনটা পাই না, নষ্ট হয়। এইবার আশা করা যায় ধান নষ্ট হবে না আল্লাহ দিলে। প্রতিবার এবার ধানের ভালো ফলন আশা করা যায়, 18 থেকে 20 মণ ধান আশা করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পোকার আক্রমণ ঠেকাতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। বিলানো হচ্ছে সচেতনতামূলক লিফলেট, সেই সাথে পোকা দমনের বিভিন্ন কীটনাশকের প্রাপ্যতাও নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন মাঠ পর্যায়ে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি তাতে সেগুলো ক্ষতির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। অর্থাৎ কৃষকরা যদি একবার স্প্রে করে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু সেখানে নিয়ন্ত্রণ অবস্থায় রয়েছে বলে আমার জানা আছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে এলাকায় শুরু হবে ধান কাটার উৎসব। লক্ষ্যমাত্রা 4,95,000 মেট্রিক টন ধরা হলেও উৎপাদন 5 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলছেন কৃষি কর্মকর্তারা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রংতুলির আঁচড়ে প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন কারিগররা। 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা। এদিকে দুর্গোৎসবকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। কাশফোঁটা শরতে দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতেই প্রতিমা কারিগরদের এই ব্যস্ততা। প্রতিমা তৈরি শেষে এখন শিল্পীর সবটুকু ধ্যান যেন রং তুলিতে। দেবীকে বরণে মুখিয়ে আছেন পূজারী ও ভক্তরা। জেলার 450 মণ্ডপে এখন উৎসবের আমেজ। মায়ের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে, মা যেন তার সারা পৃথিবী প্রতিটি সন্তানকে যেন তাই সে সুস্থময় রাখে। মাটির কাজ সব শেষ, এখন রং কাজ শুরু হয়েছে। করোনা কমলেও উৎসবে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে বাড়তি নজরদারি। গভর্নমেন্টের এখনো নিষেধাজ্ঞা, বিভিন্ন বিষয় নিষেধাজ্ঞা আছে, সেগুলো ফলো করেই আমরা অনুষ্ঠানগুলো আয়োজন করব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঘিরে লক্ষ্মীপুরের মণ্ডপগুলোতে প্রতিমা, মঞ্চ ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত দেশি বিদেশি কারিগররা। পূজা পার্বণ গণায় গিয়েছে, এই জন্য আমাদের কাজ আরো অনেক মণ্ডপে যাইতে হবে, এই জন্য আমরা খুব ব্যস্ত। আমরা কর্মবিহীন ছিলাম, এখন কর্ম করে খাচ্ছি। জেলার 78 পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখবো, যাতে কোনো অবস্থাতেই এই শারদীয় দুর্গা উৎসবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাত দিন কাজ চলছে নরসিংদীর মণ্ডপগুলোতে। করোনা মহামারীর ক্ষতি পুষিয়ে নিতে চান প্রতিমা কারিগররা। আমরা প্রতি দিন রাত পরিশ্রম করে মাকে সাজাইতেছি। তুলনামূলকভাবে আমাদের প্রতিমায় ঠিক আছে, কিন্তু কাস্টমার কিছুটা কমে গেছে আগের থেকে। এবছর দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে। আগামী 15 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকছেন কিনা তা জানা যাবে আজ। সকালে শুরু হচ্ছে ভবানীপুর সহ 3 বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের দাবি ভবানীপুরে 50,000-এর বেশি ভোটের ব্যবধানে জিততে যাচ্ছেন মমতা। অন্যদিকে বিজেপির দাবি মমতার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় আছেন তাদের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তবে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, অবাঙালি প্রিয়াঙ্কাকে প্রার্থী করা বিজেপির বড় ভুল। তার এই বক্তব্যের পর অস্বস্তিতে বিজেপি। এদিকে ভোট গণনা কেন্দ্রে 3 বলয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদের 2 কেন্দ্র, শমশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার। এবছরের প্রথম 9 মাসে ভারতে অন্তত 99টি বাঘের মৃত্যু হয়েছে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়েছে, জানুয়ারি থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত শিকার, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে 99টি বাঘ মারা গেছে। জানা গেছে, দেশটির মধ্যপ্রদেশের 526টি বাঘের মধ্যে মারা গেছে 32টি। এছাড়াও গত 9 মাসে মহারাষ্ট্রের 20টি ও কর্ণাটকে 15টি বাঘের মৃত্যু হয়েছে। এর বাইরেও কয়েকটি জায়গা থেকে বাঘের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, গত 1 দশকের মধ্যে বাঘ মৃত্যুর এই হার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এর আগে 2018 সালে ভারতে 2967টি বাঘের উপস্থিতি রেকর্ড করা হয়।
টি-20 বিশ্বকাপ খেলতে আজ ওমান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে ক্রিকেটার ও স্টাফদের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। এদিকে আমিরাতে আইপিএল খেলতে ব্যস্ত সাকিব মুস্তাফিজ সরাসরি দলের সাথে যোগ দেবেন আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের আগে। স্বপ্নের বিশ্বকাপে যাবেন প্রথমবার। শরীফুল মাহেদী নাসুমদের রোমাঞ্চ অন্যদের চেয়ে একটু বেশি, তবে তার আগে পেতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের নমুনা নেওয়া হয়েছে বিসিবি একাডেমি থেকে। আর যারা ঢাকায় বসবাস করেন সেসব ক্রিকেটার, নির্বাচক সহ বাকিদের নমুনা নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে। ওমানে পৌঁছে বাংলাদেশ দল ঢুকে যাবে বায়ো বাবলে। আইসিসির প্রোটোকল অনুযায়ী প্রস্তুতি ম্যাচ খেলতে মুশফিক লিটনরা দুবাইয়ে যাবে চার্টার্ড বিমানে। এই মুহূর্তে যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের টিম এবং অন্যান্য যে আমাদের কোচিং স্টাফ অন্যান্য দেশ থেকে যারা আসবেন তারা একই সঙ্গে ওমানে ওনারা জয়েন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাথে, এবং যে ওমান প্রাথমিক অবস্থায় থাকাকালীন সময় যে বাবল এনভায়রনমেন্টের মধ্যেই টিম থাকবেন এবং প্র্যাকটিস করবেন। আইপিএল খেলতে আমিরাতেই আছেন সাকিব মুস্তাফিজ। 12 অক্টোবর প্রস্তুতি ম্যাচের আগে তারা যোগ দেবেন দলের সাথে। নিউজিল্যান্ড সিরিজের পর থেকে ছুটিতে থাকা কোচিং স্টাফরাও ওমানেই যুক্ত হবেন। সৌম্য তাসকিনদের সাথে একই সময় মাস্কোটে পৌঁছাবেন ডোমিঙ্গো গিবসনরা। আমাদের দুইজন খেলোয়াড় যে যারা দুবাইতে বর্তমানে অবস্থান করছেন তারাও আমাদের একটা নির্ধারিত সময় আছে, সেই প্র্যাকটিস ম্যাচ যেটা অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ সেই সময়ের মধ্যেই জয়েন করবেন বলে আমরা মনে করি। বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে রোববার রাত 11টায় ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 ম্যাচ পর আইপিএলে বোলিংয়ে বিবর্ণ মুস্তাফিজ কাটার মাস্টারের বাজে দিন পার করলেও চেন্নাইয়ের বিপক্ষে 15 বল হাতে রেখেই 7 উইকেটের বড় জয় পেয়েছে তার দল রাজস্থান রয়্যালস। শুরুটা ভালো করলেও পরে ছন্দ হারিয়ে ফেলেন মুস্তাফিজ। ঋতুরাজ ও জাদেজা ঝড়ে লন্ডভন্ড দাফিজের কাটার স্লোয়ার। কোনো উইকেট পাননি দাফিজ, 4 ওভারে 51 রান দিয়েছেন। মুস্তাফিজের ব্যর্থতার দিনে আইপিএলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ঋতুরাজ। ডানহাতি ওপেনারের দৃঢ়তায় রাজস্থানকে 190 রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই। জবাবে ইয়াশভি জয়সওয়াল ও শিবম দুবের 50-তে লক্ষ্য সহজ হয়ে আসে রাজস্থানের। জয় দিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল সঞ্জু স্যামসনের দল। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-0 গোলে হারল বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 6 ম্যাচের 5টিতেই জয়হীন কোম্যানের দল। ওয়ান্দা মেট্রোপলিটনায় শুরুতে বল দখলে আধিপত্য ছিল বার্সার। গোলের উদ্দেশ্যে শটও নিয়েছে অ্যাটলেটিকোর চেয়ে বেশি, কিন্তু গোছানো ফুটবল খেলতে পারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। অ্যাটলেটিকোর 6 শটের 3টিই ছিল লক্ষ্যে, যেখান থেকে আসে 2 গোল। 23 মিনিটে সুয়ারেজের পাস থেকে থমাস লেমার প্রথম গোল করেন, আর বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। বিপরীতে 9 শট নিয়েও দুর্বল ফিনিশিংয়ে গোলের দেখা পায়নি বার্সা। দলের আরও একটি বাজে পারফরমেন্সে বার্সা কোচের উপর চাপ বাড়ল। লিগে 12 পয়েন্ট নিয়ে নবম স্থানে কাতালান জায়ান্টরা। লঙ্কাপথের পর ভারত মিশনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জামাল তোপুরা। সাফের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম লক্ষ্য জয়, তবে 1 পয়েন্ট পেলেও অখুশি হবে না টিম ম্যানেজমেন্ট। ম্যাচটিতে 50-50 সম্ভাবনা দেখছেন সহকারী কোচ, আর ফুটবলাররা ধারাবাহিকতা কাজে লাগাতে চান। মালদ্বীপের মালেতে শুরুটা হয়েছে আশানুরূপ। এবার ভারত বধের প্রস্তুতি। মাঝে আরও একটি দিন, 4 অক্টোবর। ভারত ফেভারিট সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশ ছেড়ে কথা বলতে রাজি নয়। শ্রীলঙ্কার পর ভারত ম্যাচ নিয়েও আলাদা কৌশল তৈরি করছেন অস্কার ব্রুজন। উদ্বোধনী ম্যাচ জিতে স্বস্তি যেমন আছে, তেমনি স্কোরিং দুর্বলতায় ব্যবধান বাড়াতে না পারার অস্বস্তিও আছে। তবে বড় দুঃসংবাদ, প্রথম ম্যাচের স্কোরার ও ডিফেন্সে নির্ভরতার প্রতীক তপু বর্মনের ইনজুরি। স্বস্তির খবর, অসুস্থতা শেষে দ্বিতীয় ম্যাচে ফেরার অপেক্ষায় সোহেল রানা। সোহেল প্র্যাকটিস করেছে, মাঠে নেমেছে, এবং তপুর যেটা এটা জাস্ট রিকভারি, এটা তেমন আমাদের টিমের জন্য না। সবাই ইনশাআল্লাহ ঠিক আছে, আমরা পরিপূর্ণ শক্তি নিয়ে নামবো ইনশাআল্লাহ। আজকে ফার্স্ট ট্রেনিং করে যতটুকু মনে হলো, আশা করি ইন্ডিয়ার সাথে মাঠে থাকতে পারবো, বাট খেলতে পারবো কি না পারবো এটা হচ্ছে কোচের উপরে ডিপেন্ড করে, আর আমার শরীরের উপরে ডিপেন্ড করে। শক্তিমত্তায় এগিয়ে ভারত। 107 র্যাঙ্কিংয়ে সাউথ এশিয়ার সবচেয়ে সফল দল ওরা। বিপরীতে 189 থাকা বেঙ্গল টাইগারদের লক্ষ্য পয়েন্ট না হারানো। শেষ 8 দেখায় ভারতের 5 জয়ের বিপরীতে বাংলাদেশের কোনো জয় নেই। 3টি ড্রই সম্বল। এটাই জানাচ্ছে পরীক্ষাটা কত কঠিন। অস্কার ব্রুজনের আন্ডারে সবাই মিলে সুন্দর একটা প্ল্যান করা হয়েছে, এবং কালকে আমরা আরও বেশি এই ইন্ডিয়াকে নিয়ে চিন্তা করব, এবং তারপরে আমরা
পরের দিনে এটাকে ইন্ডিয়ার প্রতিফলন ঘটানোর জন্য মাঠে আমরা প্রস্তুত থাকবো। সল্টলেকে যেই ম্যাচটা খেলছিলাম আমরা ভালো খেলেও জয় নিয়ে আসতে পারি নাই। ইনশাল্লাহ যদি এই সাফের মাধ্যমে যদি ওইটা হয় আমাদের জন্য আশা করি ভালো হবে। 7 ম্যাচ পর সাফের মঞ্চে জয়ের দেখা পেয়েছে জামাল তোপুরা। এটাই হতে পারে ভালো করার টনিক। সুনীল ছেত্রীর ভারতের সাথে সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হার এখনো তরতাজা। সেটা বাদে শেষ 3 ম্যাচে হারেনি জামাল তোপুরা। সেই প্রত্যয় নিয়ে 4 অক্টোবর মাঠে নামবে বেঙ্গল টাইগার্স। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। প্রথমবারের মতো বুধ গ্রহের ছবি পাঠিয়েছে ইউরোপ জাপানের যৌথ মহাকাশযান বেপি কলম্বো। এর আগে পৃথিবীকে একবার ও শুক্র গ্রহকে 2 বার প্রদক্ষিণ শেষে শুক্রবার বুধের কক্ষপথে পৌঁছায় এটি। আগামী 4 বছরে বুধকে 6 বার প্রদক্ষিণের পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে মহাকাশযানটি। বুধ অভিযানের প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে অতিক্রম করে ইতিহাস তৈরির আরো কাছাকাছি মহাকাশযান বেপি কলম্বো। 7 বছরের দীর্ঘ সফরে পৃথিবীকে একবার ও শুক্র গ্রহকে 2 বার প্রদক্ষিণ করেছে মহাকাশযানটি। বর্তমানে অভিযানের চূড়ান্ত ধাপে বেপি কলম্বো। এরই মধ্যে বুধের কক্ষপথে প্রবেশ করে প্রথমবারের মতো গ্রহটির ছবি পাঠিয়েছে এটি। তবে বুধ গ্রহের মধ্যাকর্ষণ শক্তির কারণে নবযানটির গতি কিছুটা কমে যাবে। আগামী 4 বছরে 6 বার প্রদক্ষিণের পর বুধের নির্ধারিত জায়গায় পৌঁছাবে নবযানটি। গ্রহটি সূর্যের খুব কাছে বলে তাপ থেকে বাঁচতে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বুধে পৌঁছে 2 ভাগে বিভক্ত হবে বেপি কলম্বো। ইউরোপিয়ান স্পেস এজেন্সির তৈরি মূল অংশটি বুধের উপরিতল ও অভ্যন্তরীণ গঠন নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করবে, তৈরি করবে সেখানকার ভূপৃষ্ঠের মানচিত্র। অন্যদিকে জাপানের তৈরি যানটি কাজ করবে গ্রহের চুম্বকীয় ক্ষেত্র ও সৌরজগতের উৎপত্তি নিয়ে। ইউরোপ ও জাপানের যৌথ উদ্যোগে 2018 সালের 20 অক্টোবর অভিযানটি শুরু হয়। এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা বুধ গ্রহে 2টি সফল অভিযান চালায়। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।